আমাদের ঘোরাঘুরির শেষ অংশ অর্থাৎ শেষ দিন। বেসিক্যালি পঞ্চগড়ে একদিন ঘুরলে এনাফ, কিন্তু আমরা দুদিন থেকেছিলাম। তার কারণ হচ্ছে আমরা টিকিট পাইনি। তো যার কারণে পুরো একটা দিন আমাদের হাতে সময় ছিল। আমাদের চেক আউট ছিল ১২টায়। ১১টার দিকে আমরা বের হয়ে যাই এবং বের হয়ে চলে আসি লবিতে, এবং লবিতে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিব। আর আমরা কিন্তু পঞ্চগড়ে এবি স্কয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। আর এখানকার পরিবেশ এবং এনাদের স্টাফদের ব্যবহার অনেক বেশি ভালো, একদম নিজের পরিবারের মতো। তো আমাদের যে চেক আউটের ফর্মালিটিস গুলো ছিল সেগুলোই আর কি এখন করে নিচ্ছি। তো হোটেলের কাজগুলো কমপ্লিট করে আমরা বের হয়ে যাই। তো আমরা একটা রিক্সা ভাড়া করে নিই, অটো রিক্সা যেগুলো। এভাবেই ঠিক করি যে আমরা সবগুলো স্পট উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। সম্ভবত রিক্সা ভাড়া ৬০০ কি ৭০০ টাকা নিয়েছিল। সঠিক আমার মনে নেই, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমেই চলে যাই কিন্তু রক্স মিউজিয়াম, অর্থাৎ পাথরের জাদুঘর। চলুন দেখি পাথরের জাদুঘরে কি আছে আর জেনে নেই এই পাথরের জাদুঘরের সংক্ষিপ্ত ইতিহাস। পঞ্চগড় সদরে গড়ে তোলা পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত একমাত্র পাথরের জাদুঘর। ১৯৯৭ সালে উক্ত কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হক একক প্রচেষ্টায় ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৭ সালে গড়ে তোলেন এই রক্স মিউজিয়াম। এই জাদুঘরে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় ১,০০০-এর বেশি। রক্স মিউজিয়ামের অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই ধরনের গ্যালারি রয়েছে। অভ্যন্তরীণ গ্যালারিতে বিভিন্ন আকৃতির রং ও বৈশিষ্ট্য, আগ্নেয় শিলা, পাললিক শিলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালু, খনিজ বালু, সাদা মাটি, তরঙ্গের চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কোমর মাটি এবং কঠিন শিলা। এখানে বহু বছরের পুরনো ইমারতের ইট, পোড়ামাটির মূর্তি দেখা যায়। দেশ বিদেশ থেকে সংগৃহীত পাথর, বালি এগুলোকে বর্ণনা সহ সাজিয়ে রাখা হয়েছে কক্ষের মধ্যে। বাইরে সাজিয়ে রাখা পাথরগুলো নানা স্থান থেকে সংগৃহীত। পাথরের পাশাপাশি এখানে এই অঞ্চলের আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যবহৃত জিনিসপত্র, হাজার বছরের পুরাতন ইমারতের ইট, পাথরের মূর্তি প্রভৃতি স্থান পেয়েছে। এছাড়াও আছে হাজার বছরের পুরনো দুটি নৌকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এগুলো ব্যবহার করা হতো বলে গবেষকরা মনে করেন। হাজার বছরের পুরনো চুক্তিনামা, মুঘল সাম্রাজ্য ও ব্রিটিশ শাসনামলের রৌপ্য ও তামার মুদ্রা এখানে সংগৃহীত আছে। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ব্যবহার্য গৃহস্থালী জিনিসপত্র, চাষাবাদের উপকরণ এবং ধর্মীয় উপাসনা নানা বিধি দ্রব্যাদি এখানে সাজিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, পাথরের ওপর লেখা চীনা নেপোলীয় লিপির মুদ্রণ দেখা যায় এখানে। রক্স মিউজিয়াম ঘুরতে ঘুরতেই দেখা হয়ে যায় সম্ভবত ২১শে টিভির কয়েকজন ভাইয়াদের সঙ্গে, এবং ভাইয়াদের সঙ্গে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলি। কথা বলা শেষ করে আমরা রওনা হয়ে যাই আবারও উদ্দেশ্য ১২ আউলিয়ার মাজার। ১২ আউলিয়ার মাজার সম্পর্কে অনেকের অনেক রকম মতামত আছে, এবং এই মাজারটা চলুন দেখে নিই। এই তো আমরা কিন্তু চলে এসেছি ১২ আউলিয়ার মাজার শরীফ। পঞ্চগড় উপজেলার সদর হতে ৯ কিলোমিটার উত্তর-পূর্ব মির্জাপুর ইউনিয়নে ১২ আউলিয়ার গ্রাম বিস্তীর্ণ ভূমিতে অবস্থিত। ১২ জন অলি খাজা বাবার নির্দেশে চট্টগ্রাম সহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে আস্তানা গড়ে তোলেন, ইসলাম প্রচারে শুরু করেন। পরে স্থলপথে রওনা হয়, ইসলাম প্রচার করতে করতে উত্তরবঙ্গের শেষ প্রান্তে এসে পৌঁছান এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে ১২ আউলিয়ার আস্তানা গড়ে তোলেন, ইসলাম প্রচার শুরু করে। আটোয়ারীর মাটিকে পূর্ণভূমিতে পরিণত করে সময়ের বিবর্তনে অলিদের ওখানেই সমাহিত করা হয়। গড়ে ওঠে ১২ আউলিয়ার মাজার শরীফ। ১২ আউলিয়ার মাজার শরীফের আউলিয়াদের কবরগুলো কিন্তু অনেক দূরে দূরে অবস্থান, যেটা বললাম। আর মেইন যিনি অলি ছিলেন উনি আর ওনার সহধর্মিণীর কবরস্থান কিন্তু একটা ঘরের মধ্যে, যেটাকে ঘিরেই তৈরি হয়েছে মাজার শরীফ। মাজার শরীফের পাশে সুবিশাল একটা দিঘি আছে এবং দিঘির পানিটা একদম স্বচ্ছ এবং চারিদিকে গাছপালা, সবকিছু মিলে অপরূপ একটা দৃশ্য। ১২ আউলিয়ার মাজার ভ্রমণ শেষ করে আমরা চলে আসি শাহী মসজিদ। আর এটা হচ্ছে শাহী মসজিদের পুরাতন এবং মানে প্রথমে যে মসজিদটা নির্মাণ করা হয় সেটাই। এর পাশেই কিন্তু রয়েছে যে এটার পরবর্তীতে আধুনিক সংস্করণের যে মসজিদটি সেটি। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসস্ট্যান্ড থেকে বাসযোগে মির্জাপুরের দূরত্ব ৬ কিলোমিটার। মির্জাপুর থেকে পূর্ব দিকে রিকশা বা ভ্যানের ১ কিলোমিটার গেলেই স্থাপত্য শিল্পের অনিন্দ্য এক নিদর্শন চোখে পড়বে। এটাই মির্জাপুরের শাহী মসজিদ। আমরা তো অটো ভাড়া করে গিয়েছিলাম, সেটা আপনাদের আগেই বলেছি। দেশের মুঘল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই মসজিদ। মসজিদটি কত সালে নির্মিত হয়েছিল তা নিয়ে বেশ কিছুটা দ্বিমত রয়েছে, তবে এটা যে মুঘল স্থাপত্য তাতে সবাই একমত, কারণ মসজিদটিতে রয়েছে মুঘল স্থাপত্যের সুস্পষ্ট ছাপ।
মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদদের ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে। তো নান্দনিক কারুকার্যে ভরা এই মসজিদটি, যদিও আমি মসজিদের ভেতরে একদমই প্রবেশ করিনি, কারণ মসজিদের যে তত্ত্বাবধায়ক করে তারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন মসজিদে কাজ করছে। সো মানে আমার বিবেকে যতটুকু হয়েছে, আমি একজন মেয়ে হিসেবে তাই মসজিদের ভেতর পর্যন্ত আমি প্রবেশ করিনি, বাহিরেই ছিলাম। বাইরে থেকেই এর অপরূপ দৃশ্য অবলোকন করেছি এবং আপনাদের ভাইয়া ভিতরে গিয়ে এই তো কিছুটা ভিডিও ফুটেজ নিয়ে এসেছে। আমার দেখা সবথেকে সুন্দর মসজিদ হচ্ছে এইটা। তো আমরা সাইডে সবকিছু ঘুরে আবার পঞ্চগড় শহরে চলে আসি এবং তারপরে কিন্তু আমাদের হাতে আরও অনেকটা সময় ছিল, তাই তো আমরা চলে যাই পঞ্চগড়ের হিমালয় পার্কে আর কি। তো পার্কটা কিন্তু ঢুকতেই খুব সুন্দর একটা গেট। এটা সম্ভবত পাম গাছ বলে। পাম গাছ দিয়ে দুই পাশে সারি দিয়ে সারিবদ্ধভাবে লাগানো এবং গাছগুলো একে অপরের সাথে জুড়ে খুব সুন্দর একটা গেটের মতো তৈরি হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। সবুজে ঘেরা পার্ক। খুব ছোট্ট ছোট শহরে দেখেছি সুন্দর সুন্দর পার্ক করা, কিন্তু আমি এমন একটা শহরে থাকি, নিজের জেলা বলতে লজ্জাও লাগে, যে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির মতো কোনো জায়গাই নেই। একটু ফাঁকা জায়গা যে বাচ্চারা যেয়ে দৌড়াদৌড়ি করবে বা একটু বাচ্চাদের যে এন্টারটেইনমেন্টের জন্য যে পার্কগুলো থাকে, শিশু পার্ক, তার মধ্যে কিন্তু আমাদের নাটোর জেলায় কোনো কিছুই নেই। বাকি আমি যেখানেই গেছি ছোট হলেও কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য একটু একটা হলেও জায়গা আছে। তো হিমালয় পার্কের পাশেই ছিল একটা বাঁধ। তো এই বাঁধটার নামও আমি এই মুহূর্তে ভুলে গেছি আসলে। বাঁধটাও দেখে নিলাম। ওই যে আনাচে কানাচে যা আছে কোনো কিছুই কিন্তু আমরা দেখার বাদ রাখিনি, যেহেতু আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। দেন আমরা একদম সন্ধ্যার আগ দিয়ে চলে যাই আরও একটা খুব সুন্দর স্পটে। আর এই স্পটে যাওয়ার সময় যে অপরূপ চা বাগান, মানে কাজী অ্যান্ড কাজী রিসোর্টের থেকেও এই চা বাগানগুলো এত বেশি সুন্দর, এত বেশি সবুজ, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছিল যে না, এগুলোকে যত্ন নেওয়া হয় এবং এগুলা থেকে চা সংগ্রহ করা হয়। তো আমরা কিছুটা পথ আসার পরে এই সুন্দর একটা কাঠের ব্রিজ দেখতে পাই এবং এই কাঠের ব্রিজে কিছুটা সময় কাটাই। দেন আমরা আর কি ব্যাক করি। এখানে আমরা আবার একটু মজাও করছিলাম যে আমাদের ঘোরাঘুরি আর কি মোটামুটি এখানেই শেষ। দেন এই তো রাতের বেলা রাতের খাবার খেতে এসেছি মামা ভাগ্নি হোটেলে। আর পঞ্চগড়ে এই হোটেলের খাবারটা কিন্তু বেশ জনপ্রিয়। মানে সবাই বলে যে এই হোটেলের খাবারের কথা, সবাই বলে যে এই হোটেলে যেন খায়। মানে মুখরোচক খাবার, রান্নাগুলো কিন্তু বেশ চমৎকার। মানে যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই বেস্ট। তো যাই হোক, রাতে খাবার দাবার শেষ করে আমরা চলে আসি স্টেশনে। আর এই হচ্ছে পঞ্চগড় স্টেশনের রাতের একটা ভিউ। তো কিছুক্ষণ বসেছিলাম এবং চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্লান্তির ছাপ। আর ঘোরাঘুরি করব আর সেটা চেহারার উপরে পড়বে না, সেই ছাপটা সে তাই কখনো হয় নাকি। আর শেষের দিকে এসে বাচ্চাদের জন্য একটু মন খারাপ হচ্ছিল, কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাচ্চাদের ছাড়া আছে। বিশেষ করে মেয়েটার জন্য অনেক বেশি খারাপ লাগছিল, কারণ মেয়েরও অলরেডি মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা খুব অল্প সময় স্টেশনে বসেছিলাম। ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমে এসেছিল, ৫-১০ মিনিট আর কি লেট হয়েছিল, যেটা আর কি লেট ধরা চলে না। আমাদের দেশের যে ট্রেন বলেন বাস বলেন যে শিডিউল আর কি তারা ব্রেক করে, সেটার তুলনায় এটা ঠিকঠাকই ছিল। তো এই তো আমরা ট্রেনে উঠে বসি এবং বিধ্বস্ত চেহারা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের এবারকার ট্যুর থেকে। তো আমাদের এই ট্যুরের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।